আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আসসালাম। আছি। আমাদের হচ্ছে ডিভাইডেড ক্লাস, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং মার্কেটিং, তোমাদের এই দুই সাবজেক্ট নেবার সুযোগ। মার্কেটিং ক্লাসের অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, সামষ্টিক পর্যায়ে উৎপাদন, পর্ব 3 আজকে আলোচনা করা হবে। অর্থাৎ এর আগে দুটি ক্লাস হয়েছে। আজকে আলোচনা করব জাতীয় আয় এবং মাথাপিছু আয়। জাতীয় আয় এবং মাথাপিছু আয়। তো গত ক্লাসে যে দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে, সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ, আর এই ধারণার একটি অংশ হিসেবে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার পদ্ধতি এবং এনএনপি আলোচনা করেছি। তো এই জায়গা থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন ছিল? তোমাদের পর্ব 1 পর্ব 2 থেকে না থাকলেও বলো, ক্লাসে রেসপন্স করতে হয় তাড়াতাড়ি। না স্যার, এমনিতে কোনো কনফিউশন নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আহ আমরা পরের ক্লাসে চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্ব 3, জাতীয় আয় বা মোট জাতীয় আয়, এনআই কাকে বলে, এনআই নির্ণয় করার পদ্ধতি, এবং মাথাপিছু আয় পিসিআই কাকে বলে, পিসিআই নির্ণয় করার পদ্ধতি। হ্যাঁ, মাথাপিছু আয়ের ইংলিশ শব্দ হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, পিসিআই, আর জাতীয় আয়ের ইংরেজি শব্দ হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, তাই না? এগুলো নিয়ে আজকের আলোচনা। তো গত ক্লাসের যে প্রশ্নগুলো দেয়া ছিল তোমাদের হোম রাইটিং হিসেবে, লিখেছো তোমরা? লিখে প্র্যাকটিস করেছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা, লিখে প্র্যাকটিস করে থাকলে জিএনপি আমরা একটু আলোচনা করব যে, আচ্ছা, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, কে বলতে পারবে? মোট জাতীয় উৎপাদন কাকে বলে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার, নির্দিষ্ট সময় 1 বছর নির্দিষ্ট মানে ভৌগোলিক সীমানার মধ্যে দেশি বিদেশি নাগরিক দ্বারা যে পণ্য সেবা উৎপাদন করা হয় তাকে মোট জাতীয় উৎপাদন বলে। উল্টো করে বললে হবে? তুমি তো উল্টা বলেছো। স্যার ভৌগোলিক সীমানা না তো স্যার, এই একটি নির্দিষ্ট দেশের স্যার নাগরিক স্যার, মোট গ্রোস ন্যাশনাল জাতীয় প্রোডাক্ট। উৎপাদন, মোট জাতীয় উৎপাদন কাকে বলে? তোমরা বাসায় কি পড়লা? অলি পড়েছো বাবা? না স্যার, এর আগের 2টা ক্লাস আমি করতে পারিনি স্যার। আচ্ছা, ক্লাসে রেগুলার থাকবে? জি স্যার, ওই যে একটু কানেক্টিং এর সমস্যা হওয়ার কারণে ঢুকতে পারিনি। আচ্ছা, আমরা আলোচনা স্যার করছিলাম অ্যাকাউন্টিং। যে মোট জাতীয় উৎপাদন, জিএনপি কাকে বলে? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। একটি নির্দিষ্ট সময়, যেহেতু ন্যাশনাল শব্দটা দিয়ে আমি বলেছি যে জাতীয় ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, যার নাগরিকত্ব রয়েছে আমাদের দেশের, এরা যেখানেই থাক না কেন তাদের দ্বারা বৈধভাবে উৎপাদনের সমষ্টি হচ্ছে আমাদের জাতীয় উৎপাদন। একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, দেশের সকল নাগরিকদের দ্বারা বৈধভাবে দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন করা হয় তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এখানে বিদেশি নাগরিক যারা আমাদের দেশে অবস্থান করছে তাদের ইনকাম এখানে যুক্ত হবে না, বরং আমাদের দেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করছে তাদের বৈধ ইনকামটুকু আমাদের এখানে জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তো বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের উৎপাদন, বৈধ উৎপাদন জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, আর দেশে অবস্থানরত বিদেশি নাগরিক এদের উৎপাদন এখানে অন্তর্ভুক্ত হবে না। তো জিএনপি নির্ণয় করার আমরা বলেছি যে 3টা পদ্ধতি রয়েছে, একটা আয় পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। এই 3টি নিয়ে আমরা কতদিন সুন্দর করে আলোচনা করেছি জানি না, আমার কাছে সুন্দর মনে হয়েছে, কিন্তু তোমাদের কাছে সুন্দর নাও হতে পারে।
সেজন্য দ্বার উন্মোচন রয়েছে। তোমরা বলবে যে স্যার বুঝিনি, আর একটু বুঝাবেন, কিন্তু না বুঝে বলবে যে বুঝেছি, সেটি তোমাদের জন্য ক্ষতিকর। আমি নিশ্চয়ই স্কিপ করব না তোমার হচ্ছে কার কোন প্রশ্ন আছে? নো স্যার। নাই। ওকে, যেহেতু আজকের আলোচনাটা অনেক বড়, আজকেরটা নিয়ে শুরু করি। আজকে আলোচনা হবে জাতীয় আয় বা মোট জাতীয় আয়, এনআই কাকে বলে। মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে জিএনপি নির্ণয় করেছি, এই জিএনপি মানে একটু উৎপাদন। এই উৎপাদিত পণ্য যখন আমরা বাজার মূল্য দ্বারা গুণ করি, অর্থাৎ আর্থিক মূল্য দ্বারা গুণ করি, তখন সেটিকে বলবো জাতীয় আয়। যেমন ধরে নাও 1 মণ ধান, 1 মণ ধানের বাজার মূল্য 1000 টাকা, তার মানে হচ্ছে যে উৎপাদনে 1 মণ ধান হচ্ছে আমাদের জিএনপি, কিন্তু এর বাজার মূল্য 1000 টাকা হচ্ছে এনআই। কিন্তু বাস্তবে কি জিএনপি ইকুয়াল টু এনআই হবে? কিন্তু বাস্তবে জিএনপি ইকুয়াল টু এনআই নয়, কারণ হচ্ছে এনআই হচ্ছে জাতীয় আয়, হচ্ছে মোট জাতীয় উৎপাদনের একটি অংশ মাত্র, অর্থাৎ এনআই জিএনপি এর একটি অংশ। কেন? জিএনপি তে অনেক অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো থেকে আমরা যদি যেগুলো অন্তর্ভুক্ত রয়েছে যা এনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবার কথা নয়, এগুলো বাদ দিলে আমরা এনআই পাবো। কিভাবে দেখো তো, একটি তোমরা কি সমীকরণটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটা একটা সূত্র, এনআই অর্থাৎ ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন বিয়োগ অপচয় বিয়োগ পরোক্ষ কর বিয়োগ হস্তান্তর পাওনা বিয়োগ হচ্ছে সরকারি উদ্বৃত্ত যোগ ভর্তুকি, অর্থাৎ জিএনপি জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস ট্রান্সফারেবল পেয়ার্স মাইনাস হচ্ছে গভর্নমেন্ট সারপ্লাস, গভর্নমেন্ট সারপ্লাস। ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্স হলে আইটি হবে না? হ্যাঁ, ইনডাইরেক্ট ট্যাক্স অনেক ধরনের আছে। ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, অনেক কিছু রয়েছে। যখন কর্পোরেট ট্যাক্স হয় তখন টিসি লেখা হয়, যখন পার্সোনাল ট্যাক্স লিখতে হয় তখন টিপি লিখতে হয়, যখন ইনডাইরেক্ট ট্যাক্স লিখতে হয় তখন টিআই লিখতে হয়। মূল বিষয় হচ্ছে ট্যাক্স, এর সাথে কোন ধরনের ট্যাক্স সেটা আমরা উল্লেখ করে দিয়েছি। বুঝতে পেরেছো? এটা তোমার কথার অর্থ বুঝতে পেরেছো কি এখন? জি স্যার। ওকে, এরপরে এস জি, জিতে গভর্নমেন্ট, সারপ্লাস উদ্বৃত্ত, সারপ্লাস এস তে কি হয়? সারপ্লাস উদ্বৃত্ত, কিসের উদ্বৃত্ত? সরকারের অতিরিক্ত যে উদ্বৃত্ত রয়েছে, আয়ের উদ্বৃত্ত যেটা রয়েছে সেটা। আর এসবি তে সাবসিডি, এসবি তে সাবসিডি হয়। তো আমরা এই যে জিএনপি থেকে অপচয় বাদ দেব, জিএনপি থেকে সাবসিডি মানে কি জানি? হ্যাঁ, সাবসিডি মানে কি জানি? ভর্তুকি, ভর্তুকি। আচ্ছা আচ্ছা, ভর্তুকি আসতেছি, আমরা এটার ব্যাখ্যা আছে আলোচনা আমাদের, অনেক লম্বা সময় নিয়ে আমাদের আমি এই স্লাইড গুলো রেডি করেছি। যদিও আগের ইয়ারে এটা রেডি করাই ছিল, জাস্ট কাট কপি পেস্ট করেছি, কিন্তু যখন লিখেছি তখন অনেক সময় লেগেছিল এটা রেডি করতে। এনআই ইকুয়াল টু জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি, অর্থাৎ জিএনপি থেকে অপচয় বাদ দিতে হবে, পরোক্ষ কর বাদ দিতে হবে, হস্তান্তর পাওনা বাদ দিতে হবে, সরকারের উদ্বৃত্ত বাদ দিতে হবে, উদ্বৃত্ত ইনকাম যেটা আছে সেটা বাদ দিতে হবে, আর যদি ভর্তুকি থাকে সেটা যোগ করতে হবে। বুঝতে পেরেছো? এইটুকু কাজ করার পরে আমরা এনআই পাবো। তাহলে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি নির্দিষ্ট সময় মানেই 1 বছরকে নির্দেশ করে আপাতত সাধারণত দৃষ্টিতে। যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী উৎপাদিত হয়, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বলে। যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বলে। ক্লিয়ার? তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার কিনা? আমরা ব্যাখ্যায় চলে যাব কিন্তু এখন। কেউ উত্তরই দেয় না, তাহলে কি করার? ইয়েস স্যার। তোমার উত্তর দিতে এত লেট কেন বাবা? ভয় পাও? ক্লাসে ভয় পাও নাকি? না স্যার, একটু ঝামেলা হচ্ছে ভাই কি। আচ্ছা, ওকে। তাহলে এনআই কিভাবে নির্ণয় করা হয় খেয়াল করো। এনআই দেখো, জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি,
অর্থাৎ সরকারের উদ্বৃত্ত আয় যদি থাকে সেটা বাদ দিতে হবে, আর যদি সরকার ভর্তুকি দেয় সেটা যোগ করতে হবে। সেগুলো বিষয়গুলো কি আমরা একটা একটা করে আলোচনা করবো। যেমন টিআই এখানে আলোচনা করব। জিএনপি আমরা অলরেডি আলোচনা করেছি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে দেশের নাগরিকদের দ্বারা দেশে বিদেশে অবস্থানরত নাগরিকদের দ্বারা বৈধভাবে যে সকল পণ্য ও সেবা উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় জিএনপি, তাই না? আর এই জিএনপি থেকে আমরা অবচয় বাদ দেই। যদি অবচয় বাদ দেওয়া হয় তো অবচয় কাকে বলে? যে মোট জাতীয় উৎপাদন করতে যে সকল স্থায়ী সম্পত্তি ব্যবহৃত হয়েছে এই স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি রয়েছে, আর এই ক্ষতিটাই হচ্ছে ডিসি, অর্থাৎ অবচয়, ডেপ্রিসিয়েশন কস্ট। এই জিএনপি থেকে ডিসি বাদ দিলে আমাদের এনএনপি পাওয়া যাবে। এই জন্য জিএনপি মাইনাস ডিসি এর জায়গায় যদি আমরা এনএনপি লিখি চলবে না? এই জায়গায় জি স্যার চলবে। রাইট, তাহলে জিএনপি মাইনাস ডিসি এই জায়গায় আমরা এনএনপি লিখেছি। এরপরে টিআই আছে, টিপি আছে, যা আছে সব ঠিক আছে। তারপরে এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডিসি। এখন এগুলোর ব্যাখ্যা আমরা এনএনপি দেখেছি, জিএনপি দেখেছি, ডিসি দেখেছি, আমরা পারি। এখন টিআই কি, টিপি কি, এসজি কি, এসবি কি, এগুলো নিয়ে আলোচনা, আমরা এই 4টা বিষয়গুলো আলোচনা করব। দেখো, ইনডাইরেক্ট ট্যাক্স, টিআইটি ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ কর। কর আরোপ করা হয় ইনকামের উপরে, আয় যত করবে তার উপর ট্যাক্স আরোপ করে সরকার। এটি সরকারের একটি আয়, আর এই আয় দিয়ে সরকার কি করে? দেশের জনকল্যাণমূলক কাজ করে থাকে। তো সরকার সময় সময় পণ্যদ্রব্যের উপর ট্যাক্স আরোপ করে থাকে, তাই না? যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের অতিরিক্ত ট্যাক্স আরোপ করে থাকে। যাই হোক না কেন, এই ট্যাক্স আরোপ করার ফলে পণ্য ও সেবা উৎপাদন করতে যে খরচ হয় সেই খরচগুলো বৃদ্ধি পায় না, বরং দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পায়। কি বুঝতে পারছো? একটি পণ্য সেবা উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচটা বৃদ্ধি পায় না যে এই কর আরোপ করার ফলে, কিন্তু দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পায়। তাহলে আমরা এভাবে বলবো যে উৎপাদনের সাথে জড়িত নয়, তাই জিএনপি থেকে বাদ দিতে হয়। এই ইনডাইরেক্ট ট্যাক্স উৎপাদনের সাথে জড়িত নয়, যে কর আরোপের ফলে দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদনজনিত খরচ বৃদ্ধি পায় না, সেই করকে পরোক্ষ কর বলে। যে কর আরোপের ফলে দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদনজনিত খরচ বৃদ্ধি পায় না, সেই করকে পরোক্ষ কর বলে। যেমন ধরে নাও যে একটি কলম উৎপাদন করতে আমার 10 টাকা খরচ হয়। কয় টাকা খরচ হয় কলম উৎপাদন করতে? 10 টাকা। 10 টাকা খরচ হয়। সরকার 3 টাকা কর আরোপ করেছে, তাহলে বাজার মূল্য কত বলো তো দেখে এখন? 13 টাকা। 13 টাকা, রাইট। আবার ধরো ওই কোম্পানিরই 10 টাকা বাজার উৎপাদন করতে মোট খরচ হচ্ছে 10 টাকা, কিন্তু সরকার আরো 4 টাকা এর উপর ট্যাক্স আরোপ করলো, তাহলে বাজার মূল্য কত হবে? 14 টাকা। এখন বলো দেখি দুই ক্ষেত্রে কি আমার 10 টাকা পরিবর্তন হয়েছে? না, এই 10 টাকা পরিবর্তন হয়নি। এই 10 টাকা হচ্ছে আমাদের উৎপাদন খরচ, কিন্তু এই সরকার অতিরিক্ত কর আরোপ করার ফলে এই দ্রব্যটার বাজার মূল্য বৃদ্ধি পেয়ে 13 টাকা হয়েছে। এখন সরকার যদি 3 টাকার জায়গায় 6 টাকা ধরে তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে বলো তো দেখি? স্যার 16 টাকা। 16 টাকা বিক্রি করতে হবে। তাহলে দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু উৎপাদন খরচ কি বৃদ্ধি পেয়েছে? না স্যার, পাইনি। না, উৎপাদন খরচ যদি বৃদ্ধি না পায় তাহলে আমাদের এই করটা হচ্ছে আমাদের পরোক্ষ কর। আর এই কর কি আমাদের উৎপাদনের সাথে জড়িত বলো তো দেখি? এই 3 টাকা, 4 টাকা, 6 টাকা? না স্যার, জড়িত না। তাই এটি টিআই থেকে, ওই যে টিআই দেখো জিএনপি থেকে বাদ দেওয়া হয়েছে টিআই। এবার আসো দেখি টিপি, ট্রান্সফার পেমেন্ট। টিপি হস্তান্তর পাওনা কাকে বলে? যে উৎপাদনের সাথে জড়িত না থেকেও যে ধরনের আয় বা ব্যয় হয়ে থাকে তাকে হস্তান্তর পাওনা বলে। তুমি যদি এখন স্কলারশিপ পাও না? কেউ স্কলারশিপ পাও, তাই তো? স্কলারশিপ পাও? জি স্যার, আশা করি। হ্যাঁ, তাহলে তুমি যদি স্কলারশিপ পাও তাহলে তুমি কি উৎপাদনের সাথে জড়িত থেকে স্কলারশিপ পাচ্ছ? তুমি যে সরকার থেকে টাকা পাচ্ছ, কোন উৎপাদন বা সেবার সাথে কোনো কিছুর বিনিময়ে তুমি কি এই টাকাটা পাচ্ছ সরকারের কাছ থেকে? না স্যার, নাকি? না, বলছে যে তুমি উৎপাদনের সাথে জড়িত না থেকেও এই যে স্কলারশিপের টাকা পাচ্ছ, এগুলো হচ্ছে হস্তান্তর পাওনা।
কারণ হচ্ছে উৎপাদনের সাথে জড়িত না থেকেও যে ধরনের আয় বা ব্যয় হয়ে থাকে সে ধরনের ব্যয় সেগুলোকে বলা হয় হস্তান্তর পাওনা। যেমন যে লেনদেনের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই তাকে হস্তান্তর পাওনা বলে। ঠিক আছে, যেমন ধরে নাও আমি তোমাদেরকে সেবা দিচ্ছি, সরকার আমাকে টাকা দিচ্ছে, তাই না? কিন্তু যে সকল ব্যক্তি বেকার রয়েছে, আমাদের দেশে তো বেকার ভাতা নাই, তাই না? আছে কি বেকার ভাতা? আছে নো স্যার। না। তাহলে বেকাররা অনেক সময় টাকা পায়, বেকার ভাতা দেয়া হয়, তাই না? অবসর ভাতা দেয়া হয়। যারা অবসর গ্রহণ করেছে তাদেরকে সরকার প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ভাতা হিসেবে দিয়ে থাকে যতদিন বেঁচে থাকবে। তা ওই ব্যক্তি তো অবসর গ্রহণ যখন সেবা দিয়েছিল তখন টাকা পেয়েছে, ঠিক আছে, কিন্তু অবসর গ্রহণ করার পর আর তো কোনো উৎপাদনের সাথে জড়িত নয়, তবু সরকার থেকে বাড়তি টাকা ইনকাম করছে, এটা তার আয় হচ্ছে। তারপরে বয়স্ক ভাতা, বৃত্তি, ত্রাণ সহায়তা ইত্যাদি, এগুলো কোনো উৎপাদনের সাথে জড়িত না থেকেও এরা এই পরিমাণ অর্থ ইনকাম করে থাকে। সুতরাং এই অর্থগুলো হচ্ছে আমাদের হস্তান্তর পাওনা। তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো তো দেখি? ইয়েস স্যার। একজন শ্রমিক উৎপাদনের সাথে জড়িত থেকে প্রতি মাসে বেতন নিচ্ছে, আর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উনি রিটায়ারমেন্টে যাওয়ার পর, অবসরের পর সরকার থেকে বসে বসে টাকা নিচ্ছেন। কে উৎপাদনের সাথে জড়িত? শ্রমিক নাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা? স্যার শ্রমিক। শ্রমিক, উনি উৎপাদনের সাথে জড়িত, সুতরাং ওনার বেতনটা আমাদের এই হস্তান্তর পাওনার মধ্যে অন্তর্ভুক্ত নয়, জিএনপি তখন অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে ব্যক্তি উৎপাদনের সাথে জড়িত না থেকেও এই টাকাগুলো নিচ্ছেন সেগুলো হচ্ছে হস্তান্তর পাওনা। এরপর থেকে এসজি, গভর্নমেন্ট সারপ্লাস, সরকার কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত। সরকার কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত, খেয়াল করবে সরকার অনেক সময় ইনকাম করে না, বলতো দেখি, উৎপাদনের সাথে জড়িত না থেকেও ইনকাম করে কি? অর্থ ইনকাম করে কিনা? করে। কোথায় থেকে দেখো? সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্বৃত্ত, জরিমানা, লাইসেন্স নবায়ন করা, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি কি সরকারের আয় না ব্যয়? স্যার আয়। আয়। তুমি একটা মোটরসাইকেল ক্রয় করবে, এই মোটরসাইকেলটা তুমি ক্রয় করলে সরকারকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তাই না? আবার উৎপাদনের সাথে জড়িত নয়, তাই মানে এগুলো উৎপাদনের সাথে জড়িত নয়, তাই জিএনপি থেকে বাদ দিতে হবে। এগুলো হচ্ছে সরকারের সরকার কর্তৃক অর্জিত মুনাফা। এরপর আসলে দেখি এস জি পর্যন্ত আলোচনা করলাম। এসবি, এবার এসবিতে কি হয় বলো তো দেখি? এসবিতে কি হয়? সাবসিডি। সাবসিডি, রাইট। এসবিতে সাবসিডি, হ্যাঁ, ওকে। তাহলে সাবসিডি বাংলা অর্থ কি? ভর্তুকি। সাবসিডি মানে ভর্তুকি। কোন নির্দিষ্ট সময়ে কোন বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলে। কোন নির্দিষ্ট সময়ে কোন বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলে। কোন প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য প্রদান করা, সংকটাপন্ন শিল্প প্রতিষ্ঠান বা দুর্যোগে সরকারি সাহায্য প্রদান করা, আছে না? আচ্ছা, তোমাদের একটা উদাহরণ আমি লিখে রেখেছি, কোথাও পাবে না। যেমন ওএমএস, ওএমএস এর পুরো অর্থ কি? ওপেন মার্কেট সেল সার্ভিস। ওএমএস কি? ওপেন মার্কেট সেল সার্ভিস। এখন দেখো যে এই ওএমএস এর মাধ্যমে কম দামে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি প্রদান করা হয়, তাই না? তো এই যে চাল, ধরে নাও চাল ডাল দিচ্ছে বাজার থেকে ক্রয় করি 120 টাকায়, কিন্তু সরকার দিচ্ছে 70 টাকায়। আবার এই ডালটাই ক্রয় করে নিয়ে এসেছে, ডালটা ধরো ক্রয় করে নিয়ে এসেছে বিদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে 90 টাকায় ক্রয় করে নিয়ে এসেছে, অথবা 100 টাকায় ক্রয় করে নিয়ে এসেছে। 100 টাকা ক্রয় করে নিয়ে এসে যেহেতু সরকার জনকল্যাণের জন্য কাজ করে, তখন জনসাধারণের কাছে এটা বিক্রি করছে 60 টাকায়। বলো দেখি এটার ক্রয় মূল্য কত? সরকার 100 টাকা দিয়ে চাল ক্রয় করে নিয়ে এসে ওএমএস এর মাধ্যমে 60 টাকায় বিক্রি করছে খোলা বাজারে। ওই যে গাড়িতে করে দেখো না, পেঁয়াজের সময় পেঁয়াজ বিক্রি করেছে, মনে আছে? পেঁয়াজের দাম যখন কিছুদিন আগে ওই যে কত 250-300 টাকা করে গেল, তখন 70 টাকায় 60 টাকায় 50 টাকা করে পেঁয়াজ দিয়েছে। এই পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছে ধরে নাও মায়ানমার এবং ভারত থেকে 100 টাকা করে, কিন্তু তোমাকে দিচ্ছে 50 টাকায়। তাহলে বলো দেখি এবার সরকারের ক্রয় মূল্য কত? 100 টাকা। তোমাকে দিচ্ছে কত টাকায়?
50 টাকায়। তাহলে বাকি 50 টাকা কে দিবে? তো বাকি সরকার 50 দিবে। টাকা কে দিবে? সরকার দিবে। সরকার সরকার দিবে, তাই না? তাহলে এই যে 50 টাকায় 100 টাকার জিনিস 50 টাকা দিচ্ছে, কিন্তু সরকার হিসাব রাখছে 100 টাকা, তাহলে 50 টাকা যে ঘাটতি, এই 50 টাকা দেখাতে হবে না? দেখাতে জি হবে স্যার, কিনা? দেখাতে হবে। ইয়েস ইয়েস স্যার। এই এই যে অতিরিক্ত 50 টাকা দিল, এই 50 টাকা যদি হিসাব না করো তাহলে প্রকৃত মূল্য পাওয়া যাবে না, কারণ হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে আমার 100 টাকা, কিন্তু আমি যদি 50 টাকা দেখাই তাহলে অর্ধেক মূল্য দেখানো হবে, প্রকৃত চিত্র পাওয়া যাবে না মার্কেট থেকে। এজন্য এই যে কোনো বিশেষ সময় কোনো বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলে। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার কিনা? জি ইয়েস স্যার, স্যার। ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তাহলে এবার আসো দেখি, এই যে এনআই নির্ণয় করলাম, জাতীয় আয় নির্ণয় করলাম, জাতীয় আয়কে একটি দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাই? মাথাপিছু আয় পাই। বলো দেখি মাথাপিছু আয় কিভাবে পাওয়া যাবে? একটি দেশের মোট জাতীয় জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে মোট ভাগ করলে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। তা জাতীয় আয়, মোট জাতীয় আয়ের একটি জাতীয় আয় বা মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। আমরা একটুকে দেখলাম না, এই যে এটাতে জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি, অর্থাৎ এত কিছু বাদ এবং এটা যোগ করার ফলে আমরা এনআই পাই। তাহলে একটা অংশ নয়? অংশ নয় কি? জি স্যার। এনআই জিএনপি এর একটি অংশ। তো এনআই আমরা যখন বের করব, অর্থাৎ ওই জাতীয় আয় যদি প্রকৃতপক্ষে তোমার ভালোভাবে নির্ভুলভাবে নির্ণয় করা না যায়, নির্ণয় করতে না পারো, তাহলে ওই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, মাথাপিছু আয় কেমন, এগুলো তুমি নির্ণয় করতে পারবে না। কারণ হচ্ছে যে একটি দেশের মাথাপিছু আয় নির্দেশ করে ওই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, ভালো না খারাপ। কি বুঝতে পারছো? তো বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত বলো তো দেখি? বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত বর্তমানে 2020-21 অর্থ বছরে? $2064। 2064। এই যে নিচে লিখে দিয়েছি, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় 2020-21 অর্থ বছরে $2064। আচ্ছা, ভারতের কত? 1877 মার্কিন ডলার। 1877 ডলার। তাহলে বলো দেখি কোন দেশের জীবনযাত্রার মান ভালো, বাংলাদেশ না ভারতের? বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেশি ভারতের চেয়ে, সুতরাং আমরা এটি প্রতীয়মান হয় যে ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো। তাহলে এখন ধরে নাও যে প্রশ্নের মধ্যে যদি এনআই নির্ণয় করার কোনো তথ্য দেয়া না থাকে, তাহলে কি করবে? আমি কিন্তু নোট দিয়েছি। উদ্দীপকে যদি জিএনপি দেওয়া থাকলে, যদি জিএনপি দেওয়া আছে কিন্তু এনআই নির্ণয় করার জন্য অন্যান্য তথ্য দেওয়া নাই, কি কি দেওয়া নাই? অবচয়ও নাই, এই যে টিআই নাই, ইনডাইরেক্ট ট্যাক্সও নাই, ট্রান্সফার পেমেন্টসও নাই, গভর্নমেন্ট সারপ্লাসও নাই, সাবসিডিও নাই, এই তথ্যগুলো দেওয়া নাই। তাহলে এনআই নির্ণয় করতে চাইলে কি করতে হবে? এনআই সমান সমান জিএনপি হবে। এনআই সমান সমান কি হবে? বা জিএনপি সমান সমান, হ্যাঁ জিএনপি সমান সমান এনআই হবে। এখন ধরে নাও একটা তথ্য দেওয়া আছে, এগুলোর মধ্যে এতগুলোর মধ্যে একটা তথ্য দেওয়া আছে শুধুমাত্র অবচয়, তাহলে জিএনপি মানে ডিসি সমান সমান এনএনপি, তাহলে এনএনপি সমান সমান তখন কি হবে? এনআই হবে, কারণ বাকি তথ্যের মান শূন্য, এগুলো কোনো তথ্য দেওয়া নেই। তাহলে বলো দেখি জিএনপি ইকুয়াল টু এনআই হবে না? জি স্যার। যদি এনএনপি নির্ণয় করার দরকার সুযোগ থাকে তাহলে এনএনপি সমান সমান এনআই হবে। তাহলে এই এনএনপি বা জিএনপি কে এনআই ধরতে হবে, তারপর এনআই কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পিসিআই পাওয়া যাবে। তো পিসিআই মানে কি? পার ক্যাপিটা ইনকাম। কেউ আবার পার ক্যাপিটাল লিখবে না, কি লিখবে? কি লিখবে? এই পিসিআই অর্থ কি? স্যার পার ক্যাপিটা ইনকাম। রাইট, ক্যাপিটাল পার ক্যাপিটা ইনকাম, রাইট। তাহলে পিসিআই যত বেশি হবে দেশের জনগণের জীবনযাত্রার মান তত ভালো হবে। বলো এই এনআই এবং পিসিআই এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
এনআই এবং No, sir. পিসিআই? শিওর? না স্যার। তোমরা কি বুঝতে পেরেছো? আসলেই বুঝতে পেরেছো? জি স্যার পারছি। এখনো দেখো সময় আছে, যদি নেক্সট ক্লাসেও তোমাদের কোনো প্রশ্ন জাগে আমরা আলোচনা করব। তাহলে আসো দেখি এখন এই মাথাপিছু আয় অর্থাৎ পিসিআই কিভাবে নির্ণয় করা যায়। পিসিআই কয়ভাবে নির্ণয় করা যায়? দুটি পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে আর্থিক জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয়, আর একটা হচ্ছে প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয়। আর্থিক জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয় কিভাবে করতে হবে আর প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই কিভাবে নির্ণয় করতে হবে এটা আমরা একটু দেখব। আর্থিক জাতীয় আয় এর ভিত্তিতে পিসিআই আমরা দেখেছিলাম যে একটি দেশের এখানে দেওয়া আছে, একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বলে, বা তার বাজার মূল্যকে বা তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। তো এই আর্থিক মূল্য দুইভাবে, একটা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবার চলতি বাজার মূল্যের ভিত্তিতে পিসিআই নির্ণয় করা হয়। কি কি? চলতি বাজার মূল্য অর্থাৎ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হয়েছে এর বাজার এই মুহূর্তে কত, তাই না? বুঝতে পেরেছো কি আমার কথা? যে পরিমাণ পণ্য সেবা উৎপাদিত হয়েছে তার এই মুহূর্তে বাজার মূল্য কত, সেই বাজার মূল্য দিয়ে আমরা যদি উৎপাদিত দ্রব্যের মূল্যকে গুণ করি তাহলে আর্থিক জাতীয় আয় পাওয়া যাবে। এই আর্থিক জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। এই বুঝেছো বাবা? জি স্যার। রাইট। আর একটা হচ্ছে কি প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয়। তা প্রকৃত জাতীয় আয় কি? এইবার চলতি বছরের আর আয় হিসাব করা যাবে না। চলতি বছরে কি পরিমাণ বাজারে বিক্রি হচ্ছে, ধরে নাও ধানের মন এখন 1000 টাকা চলছে, এই মুহূর্তে যে 1000 টাকা চলছে এটা দিয়ে গুণ করে নয়, বরং চলতি বাজার মূল্যের পরিবর্তে ভিত্তি বছরের বাজার মূল্যের পিসিআই নির্ণয় করা হয়। ধরে নাও যে গত বছর এই সময় কত ছিল, তার আগের বছর এই সময় কত ছিল, তা গত বছর তার আগের বছর তার আগের বছর। বুঝতে পেরেছো? যে কোনো একটা বছরকে ভিত্তি বছর ধরে এর উৎপাদিত পণ্যের মূল্যকে গুণ করে প্রকৃত জাতীয় আয় পাওয়া যায়, কিন্তু চলতি বাজার মূল্য দিয়ে গুণ করা নয়। এই প্রকৃত আয়কে আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের পিসিআই পাওয়া যাবে, অর্থাৎ প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয় করা যাবে। আবার বলতে হবে নিশ্চয়ই এটা, আবার বলতে হবে, সবাই রেসপন্স জি করো। স্যার আরেকবার বলেন। আচ্ছা, একটা হচ্ছে এই মুহূর্তে বাজারে কত ছিল কত, আর গত বছর বা তার আগের বছরে কেমন ছিল। ঠিক আছে? ধরো এই বছরে 1000, গত বছরে এই সময় 800, তার আগের বছর 850, তার আগের বছর 900। হ্যাঁ, তো গত 3 বছরের যে কোনো একটা বছরকে ভিত্তি বছরের মূল্য, যে কোনো একটা বছরের মূল্য দিয়ে গুণ করলে আমাদের প্রকৃত জাতীয় আয় পাওয়া যাবে, খ নম্বর। আর এই বছর কারেন্ট মার্কেট প্রাইস, এই মুহূর্তে বাজারে যে পরিমাণ যে মূল্যে বিক্রি হচ্ছে সেই মূল্য দিয়ে যদি গুণ করি, সেই মূল্যটাকে হিসাব করি, তাহলে আর্থিক জাতীয় আয় পাওয়া যাবে, ক নম্বর এটা। তাহলে আর্থিক জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আর্থিক জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয় করা যাবে, পিসিআই নির্ণয় হবে। আর ভিত্তি বছর অর্থাৎ গত 2, 3, 4 বছরের তথ্য দেওয়া থাকবে, এর যে কোনো এক বছরের আর্থিক মূল্য দিয়ে উৎপাদিত পণ্যের পরিমাণকে গুণ করে প্রকৃত জাতীয় আয় পাওয়া যাবে। আর এই প্রকৃত জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে, অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা ধরে নাও এখন 18 কোটি, তাহলে 18 কোটি দিয়ে আমরা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যাবে প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে। বুঝতে পেরেছো এটুকু? অনন? Yes, sir. ওকে, তাহলে এখন আসলে দেখি আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখব। সবাই রেডি ক্রিয়েটিভ কোশ্চেনটা দেখবার জন্য? সবাই রেডি আছো? আচ্ছা দেখো, একটা ছক দেখতে পাচ্ছ, ক ও খ দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। ক দেশের মোট জাতীয় উৎপাদন $2200, অবচয় $100, হস্তান্তর পাওনা $80, সরকার কর্তৃক অর্জিত মুনাফা $140, পরোক্ষ কর $130, সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি হচ্ছে $250, এবং ওই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 4 কোটি। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তর বের করতে যদি চাই, তাহলে উদ্দীপকে তথ্যের ভিত্তিতে ক দেশের জাতীয় আয় নির্ণয় করো।
তাহলে ক দেশের জাতীয় আয় নির্ণয় করতে জিএনপি, এনআই, তাই না? এই বুঝতে পেরেছো? ক দেশের এনআই নির্ণয় করতে চাইলে সূত্রটা কি বলতে দেখি? ক দেশের এনআই সমান সমান জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি। তাহলে দেখো জিএনপি কত ছিল বলতো দেখি? জিএনপি কত স্যার? $2200। অবচয় কত ছিল? অবচয় $100। $100, হ্যাঁ $100 ছিল। তারপর হচ্ছে পরোক্ষ কর কত ছিল? পরোক্ষ কর $130। $130। হস্তান্তর পাওনা কত ছিল? $80। আর সরকারের উদ্বৃত্ত কত ছিল? $140। আর ভর্তুকি কত দিয়েছে সরকার? $250। $250, তাই না? তাহলে বলো দেখি ক দেশের জাতীয় আয় কত দাঁড়ালো? $2000। $2000, তাই না? এখন আমরা আবার প্রশ্নটা দেখি যে ক ও খ দেশের মোট কোন দেশের জনগণের জীবনযাত্রা মান ভালো তা মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্লেষণ করো। আমরা গ এর মাধ্যমে ক দেশের মাথাপিছু আয় নির্ণয় করেছি। এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে আমাকে এই খ দেশের মাথাপিছু আয় বের করতে হবে না? ইয়েস স্যার। ক দেশের মাথাপিছু আয় গতে বের হয়েছে, এখন খ দেশের মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করব? দেখো মোট জাতীয় উৎপাদন এখানে 1800, অবচয় 100, হস্তান্তর পাওনা 70, সরকার কর্তৃক অর্জিত মুনাফা 130, পরোক্ষ কর 120, সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি হচ্ছে 120 এবং জনসংখ্যা হচ্ছে খ দেশের জনসংখ্যা 2 কোটি আর ক দেশের জনসংখ্যা ছিল 4 কোটি। এগুলো ফিগারের সাথে এই ফিগার টোটালি ভিন্ন অবস্থা। তো ক দেশের জনসংখ্যা এবং মোট জাতীয় উৎপাদন মাথাপিছু আয় বের করেছি। এখন খ দেশের আমরা মাথাপিছু আয় বের করব। দেখো যে খ দেশের এনআই ইকুয়াল টু জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি। তাহলে হচ্ছে এনআই সমান সমান জিএনপি কত ছিল বলতো দেখি? জিএনপি 1800, অবচয় কত? $100। 100, হস্তান্তর পাওনা পরোক্ষ কর কত? 120। 120, বাকিরা বলছে না কেন? আর পরোক্ষ মানে হস্তান্তর পাওনা কত? $70। 70, আর হচ্ছে কি বলে সরকারের উদ্বৃত্ত কত? স্যার $130। 130। সরকার ভর্তুকি দিয়েছে এবার কত? $120। $120। তাহলে মোট কত ডলার হলো এনআই? এনআই কত? $1500, তাই না? এখন এই দুটি দেশেরই মাথাপিছু আমরা বের করব। ক দেশের পিসিআই কিভাবে বের করতে হবে? এই মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা 4 কোটি, তাহলে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের $500 পেয়েছি। ক দেশের মাথাপিছু আয় কত? $500। এভাবে লেখা যাবে না কিন্তু, সূত্র প্রয়োগ করে লিখতে হবে। উপরে হচ্ছে এনআই ভাগ পি, পিতে পপুলেশন লিখতে হবে, এনআই ভাগ পি লেখার পরে এনআই এর পরিমাণ $2000 ভাগ ওখানেও ডলার আর এখানে মানে কোটি ডলার, 2000 কোটি ডলার, 2000 কোটি ডলার, তাহলে কোটি কোটি কাটা 2000 কে 4 দিয়ে ভাগ করলে $500 পাওয়া যাবে। এবং খ দেশের পিসিআই হচ্ছে 1500 ভাগ 2, 2 কোটি হচ্ছে জনসংখ্যা আর $1500 কোটি হচ্ছে ওদের জাতীয় আয়। তাহলে এখানে খ দেশের মাথাপিছু আয় কত? $150। এবার বলো দেখি কোন দেশের জীবনযাত্রা মান ভালো? স্যার খ দেশের। খ দেশের। এখন তোমাকে এই পর্যন্ত করবার পরে তোমাকে লিখতে হবে উদ্দীপকে মানে উপরোক্ত ক্যালকুলেশনে দেখা যায় যে ক দেশের মাথাপিছু আয় হচ্ছে $500 এবং খ দেশের মাথাপিছু আয় হচ্ছে $750। যেহেতু খ দেশের মাথাপিছু আয় ক দেশের মাথাপিছু আয়ের তুলনায় বেশি, তাই ক দেশের তুলনায় খ দেশের জীবনযাত্রা মান ভালো অথবা খ দেশের জীবনযাত্রা মান ভালো। যদি এইটি মন্তব্য লিখতে ভুল করো তাহলে 0 পাবা। আর যদি মন্তব্য এত কিছু সুন্দর করার পরেও যদি তুমি মন্তব্য সুন্দর করে লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে। ক্লিয়ার তোমাদের কাছে? ইয়েস স্যার। কার প্রশ্ন আছে কোনো? ওকে, তাহলে খ দেশের মানুষের জীবনযাত্রা মান ভালো। তাহলে এখন বাসায় তোমরা কি পড়বে? বাসার হোমওয়ার্ক কি থাকবে? আগের প্রশ্ন যেগুলো দেওয়া ছিল সেগুলো থেকে 2-1টা লেস লাগানো থাকে। মোট জাতীয় উৎপাদন কাকে বলে, মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের পদ্ধতিগুলো আলোচনা করতে হবে। পদ্ধতিগুলো
আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি। এটা এই জন্য যুক্ত করেছে, বারবার পড়তে হবে। আর জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় কাকে বলে অর্থাৎ এনআই, জাতীয় নির্ণয় করার পদ্ধতি, অর্থাৎ ওই যে এনআই সমান সমান জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি, তাই না? এসজি প্লাস এসবি, এটা হচ্ছে পদ্ধতি। এটা হচ্ছে পদ্ধতি, এনআই নির্ণয় করার পদ্ধতি। এখন এই মাথাপিছু আয় কাকে বলে? ওই এনআই কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। এখন মাথাপিছু আয় নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে? বলো কয়টি পদ্ধতি রয়েছে? মাথাপিছু আয় নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে? বাবার কথা বলো। তানভীর, মাথাপিছু আয় নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে? দুইটি পদ্ধতি রয়েছে। কি কি? আর্থিক জাতীয় আয় পদ্ধতিতে পিসিআই নির্ণয়, আর একটা হচ্ছে প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে পিসিআই নির্ণয়। স্যার সৃজনশীলতা যেমন টাইপ করালেন ওটাই কি এক্সামে আসে? হ্যাঁ হ্যাঁ, এভাবেই আসে, এভাবেই আসে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই এগুলো কিন্তু রাইটিং প্র্যাকটিস, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন হয় একদম ঝাঁকা মার্ক উঠানো যায়। তো নেক্সট ক্লাসে এটা প্রস্তুতি নিয়ে ক্লাসে জয়েন করবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।